তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। হামিংবার্ড ড্রাগনের হৃদয়ে একবার যার নাম লেখা হয়ে যায়, তার সহস্র বছরেও মুছে যায় না। আমার ধ্বংসের আগ পর্যন্ত তুমি আমার হৃদয়ে থাকবে, যতদিন এই পৃথিবী আর ভেনাস তাদের অস্তিত্ব হারায়। ততদিন এই নাম ফিওনা আমার কঠিন হৃদয়ে এক টুকরো নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আজ তাহা কেবল একটি শব্দ, যা বহু পুরনো কাহিনী থেকে উঠে এসেছে ভয়ঙ্কর এবং বিশাল এক ড্রাগনের প্রতীক হয়ে। সে সরীসৃপ জাতীয় প্রাণী, যা আগুন নিক্ষেপ করে আর যেখানে যায় এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু এই গল্পের আজ তাহা কেবল একটা ড্রাগনের নাম নয়, সে এক ভিন গ্রহের প্রিন্স, ভয়ঙ্কর, নির্মম, বোধশূন্য এক প্রাণী, যার রক্তে বইত না নারীর প্রতি কোনো প্রেম কিংবা মমতার কোনো আবেশ। সে জন্মেছিল ভেনাস গ্রহে এক রাজ পরিবারে। জন্মের মুহূর্তেই তার মস্তিষ্ক থেকে ভালোবাসার সম্পর্কিত সব অনুভূতির ক্ষমতা মুছে ফেলা হয়। অক্সিটোসিন, ডোপামিন হরমোন, যা ভালোবাসা জাগায়, সেই হরমোনগুলোর অস্তিত্বই তার মাঝে ছিল না। সে জানত না প্রেম কাকে বলে, নারীর চোখে চোখ রেখে হৃদয়ের ব্যাকুলতা কিভাবে প্রকাশ করতে হয়, সেই অনুভূতির ছোঁয়াও পায়নি সে কোনোদিন। তার সৃষ্টি হয়েছিল যুদ্ধের জন্য, শাসনের জন্য এবং ধ্বংসের জন্য। ভালোবাসা ছিল তার জন্য এক নিষিদ্ধ আর অজানা শব্দ। কিন্তু বিধাতা বুঝি সব পরিকল্পনা একরকম রাখেন না। সাধারণ মেয়ে, পৃথিবীর এক শহরের নিস্তব্ধ এক কোণায় বেড়ে ওঠা এক কোমলমতি মানবী, যে তার বুকে প্রথম ছুঁয়ে দেয় অজানা অনুভবের ছোঁয়া। সে মেয়েটির কোমল হৃদয়ে তার সরল হাসি আর স্নিগ্ধ দৃষ্টি ধীরে ধীরে আলোড়ন তোলে দেয় এই নির্মম ড্রাগনের হৃদয়ে। সেই হয়ে ওঠে তার প্রথম অনুভূতির কেন্দ্র। সেই হয়ে ওঠে এক নিষ্ঠুর প্রাণীর হৃদয়ের প্রথম কোমল স্পর্শ, ভালোবাসা। যেখানে ছিল এক ড্রাগন আর মানবীর জন্য নিষিদ্ধ, সেখানেই দাঁড়িয়ে এক ড্রাগন প্রিন্স সাহস করে ভালোবাসল। ভেনাসের কঠোর নিয়ম ভেঙে মহাবিশ্বের বিধানকে অমান্য করে সে যুদ্ধ করতে চায় তার ভালোবাসার জন্য। এক মানবীর জন্য সে তছনছ করে দিতে চায় গ্রহ নক্ষত্র। তবু প্রশ্ন রয়ে যায়, এই ভয়ঙ্কর প্রাণী কি পারবে তার ভালোবাসাকে জয় করতে, নাকি প্রকৃতি নিজেই বাধা হয়ে দাঁড়াবে তাদের মধ্যে? ভালোবাসা কি জিতবে, নাকি হেরে যাবে নিষ্ঠুর নিয়ম আর নিয়তির হাতে? জানতে হলে আপনাকে ডুবে যেতে হবে এক রূপকথার গল্পে, এক অসম প্রেমের গল্পে, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা একটা অস্তিত্ব। যে অস্তিত্ব বিলীন হয় না, কখনো হারায় না, কিন্তু সময়ের গহ্বরেও রয়ে যায় অম্লান। আসুন প্রবেশ করি সেই ফ্যান্টাসি জগতে, যেখানে বলা হবে এক ড্রাগন আর এক মানবীর ভালোবাসার ইতিহাস। এটা এমন এক গল্প যেটা শুধু পড়বে না, মনে গেঁথে থাকবে চিরকাল আপনাদের। ফিওনা জানালার ফিনফিনে সাদা পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালেও আজ শহর জুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তার ধারে ধারে লোকজন বাসের পাশে করে জংজি কিনছে। জংজি চীনের একটি ঐতিহ্যবাহী খাবার, যা শুধুমাত্র ড্রাগন বোট উৎসবে খাওয়া হয়। চারিদিকে মৃদু ভাসছে বাঁশপাতার আর চালের চিপচিপে গন্ধ। ড্রাগন বোট উৎসব ফিওনার সবচেয়ে প্রিয় একটি উৎসব। এই উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে ছুটিও পড়েছে তার, যার ফলে আজকের দিনটি নিয়ে সে বেশ উচ্ছ্বাসিত। ফিওনার পুরো নাম হলো এলিসন ফিওনা। তার জন্ম হয়েছিল গ্রিসের প্র্যাট্টা শহরে। তার বাবা এলিসন নিকস ছিলেন গ্রিসের একজন খ্যাতনামা বিজ্ঞানী। একবার কাজের সূত্রে চীনে আসেন তিনি, আর তখনই বিয়ে করে লিউ শাও নামের একটা চীনা নারীকে, যিনি ছিলেন বেইজিংয়ের মেয়ে এবং চেন সিং নামের একজন বিশিষ্ট বিজ্ঞানীর একমাত্র কন্যা। কিন্তু ফিওনার জীবনে সুখ বেশি দিন টেকেনি। মাত্র 8 বছর বয়সে সে এক ভয়াবহ দুর্ঘটনায় সে হারায় তার বাবা মাকে। তবে ছোট্ট ফিওনা সেদিন অলৌকিকভাবে বেঁচে গেলেও ওই দিনের স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। এরপর থেকে নানা চেন সিংয়ের সেই স্নেহেতেই বড় হয়েছে সে, আর বেইজিং শহরেই কেটেছে তার শৈশব থেকে এখন পর্যন্ত সব কটা দিন।
ফিওনা এখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। বাইরে উৎসবের রঙিন আমেজ, অথচ সে বন্দি 4 দেয়ালের ভেতর। তার মনটা খারাপ হয়ে আছে। 2 বছর আগেও নানা মিস্টার চেন সিং তাকে নিয়ে যেতেন প্রতিটি উৎসবে, কিন্তু এখন গত 2 বছর ধরে সে শুধু বিশ্ববিদ্যালয় আর এই ঘরের মাঝে সীমাবদ্ধ। সে পড়ে বেইজিং শহরের পিকিং ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগে, কিন্তু নানার এই হঠাৎ পরিবর্তনের কারণটা আজও তার কাছে ধোঁয়াটে লাগে, যেন কিছু একটা লুকোনো আছে তার কাছ থেকে, যা সে জানতে চেয়েও পারছে না। হঠাৎ পেছনে কার উপস্থিতি টের পেয়ে চমকে যায় সে, আর সাথে সাথে ঘুরে দাঁড়ালো ফিওনা। আর তখনই বুঝে গেল এই সময়ে তার রুমে একমাত্র একজনই আসতে পারেন। ও গ্র্যান্ডপা, তুমি কখন এলে? মিস্টার চ্যান সিং দাঁড়িয়ে আছে সাদা ল্যাব কোট পরে, আর নিচে পিন স্ট্রাইপ শার্ট আর ধূসর প্যান্ট, চোখে পাতলা ফ্রেমের চশমা, চেহারায় কঠোর গাম্ভীর্যতা রয়েছে। ফিওনা একটু কাছে গিয়ে অভিমানের সুরে বলল, গ্র্যান্ডপা, আমার বন্ধুরা সবাই ইতিমধ্যে বেহাই লেকে গেছে ড্রাগন বোট রেস দেখতে, কিন্তু আমিও যেতে চাই। প্লিজ আমায় এক্ষুনি যেতে দাও। আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো বাড়িতে। মিস্টার চ্যান সিং কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি এখনো ছোট ফিওনা, আমি যা করছি সব তোমার ভালোর জন্য। তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে উৎসব দেখে নাও। আর আমার ল্যাবে যেতে দেরি হয়ে যাচ্ছে, নাহলে আমি নিয়ে যেতাম তোমাকে। এই বলে তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন। ফিওনা তাকে কয়েকবার ডাকলো, কিন্তু তিনি ফিরে তাকালেন না একবারও। ফিওনার চোখে ভেসে উঠল অভিমান আর একটু কষ্টের ছায়া। সে জানে তার গ্র্যান্ডপা তাকে অনেক ভালোবাসেন, তবুও কেন তাকে এভাবে আটকে রাখা হচ্ছে? কেন এই বন্দির জীবন তার জন্য? সেটা সে ভেবে পায় না। তার মনে প্রশ্নগুলো ঝড় তুলতে লাগলো। ফিওনার গ্র্যান্ডপা মিস্টার চ্যান সিং চীনের একজন খ্যাতনামা বিজ্ঞানী। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে গবেষণায় আর নতুন নতুন আবিষ্কার নিয়ে। প্রযুক্তির উন্নয়ন আর অজানা রহস্য উন্মোচন তার একমাত্র কাজ। দেশ জুড়ে তার ল্যাবরেটরির নাম বেশ পরিচিত এবং শ্রদ্ধার চোখে দেখে সবাই। এই বিশাল ল্যাবরেটরি ফিওনাদের বাড়ির পেছনে অবস্থিত রয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তি তৈরি এই ল্যাব যেন এক রহস্যের জগৎ, এর মধ্যেই যার ভেতরে প্রবেশ একমাত্র মিস্টার চ্যান সিংয়েরই অধিকার আছে। তার প্রতিটি প্রকল্পই গোপন রাখা, আর অধিকাংশ কাজ এতটাই স্পর্শকাতর যে তার কারো সঙ্গে ভাগ করা হয় না, এমনকি নিজের নাতনির সঙ্গেও না। ফিওনার কৌতূহল বরাবরই এই ল্যাবকে ঘিরেই। ছোটবেলা থেকে সে ভাবত এই পেছনের লোহার দরজার ওপারে লুকিয়ে আছে কি এমন, কিন্তু কখনই সে ঢুকতে পারেনি সেখানে। তার মনে হয় ওই গোপন ল্যাবের ভেতর এমন কিছু ঘটেছে যা একদিন তার জীবনকেও বদলে দিতে পারে। এসব ভাবতে ভাবতে সে আবার জানালার পাশ ফিরে গিয়ে বসল। বাইরে ড্রাগন বোট উৎসব চলছে। রঙিন কাগজের লণ্ঠন জ্বলে আছে, বিভিন্ন ড্রাম বাজছে আর মানুষ হাসছে, তারা উল্লাস করছে, অথচ সে বসে আছে একা এই ঘরের মধ্যে। গ্র্যান্ডপা সবসময় তাকে আটকে রাখছেন। এসব ভাবতে ভাবতে ঠিক তখনই ফিওনার ফোনে একটা মেসেজ আসে। তার বান্ধবী লিন মেসেজ লিখেছে, আমি তোর বাড়ির বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি বের হয়ে আয়, সময় কম। মেসেজটা পড়ে ফিওনার বুকের ভেতর যেন কিছু একটা জেগে উঠল, হয়তো একটু সাহস আর এক ধরনের প্রতিজ্ঞা। সে মনে মনে বলল, আমি আর ছোট নই, 18 পার হয়ে গেছি, আর কদিন পর 19 হবে। 2 বছর আগেও আমি পুরো শহর চষে বেড়াতাম, এখন কেন আমি বন্দি থাকবো? তার জীবনে পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে। এখন যেন সে শুধু বাসা থেকে ভার্সিটি, ভার্সিটি থেকে বাসা, এই চক্রে আটকে গেছে সে। আজ আর না, সে এবার ঠিক করলো এই একদিনের জন্য হলেও সে নিজের মতো করে বাঁচবে। গ্র্যান্ডপার আদেশ অমান্য করে সে বের হবে, সেই ড্রাগন বোট উৎসবে যাবে। একটা নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ফিওনা আজকে উৎসবের জন্য বেছে নিল একটি উজ্জ্বল লাল রঙের আধুনিক স্টাইলের চিপাওটির কাপড় হালকা শাটিনের ছিল, তাতে সূক্ষ্ম সোনালি ফুলের কাজ করা, উঁচু কলারের সঙ্গে শর্ট স্লিভ আর সামনের দিকে স্মার্ট কাট করা। সব মিলিয়ে যেন এক পারফেক্ট ফেস্টিভ লুক হলো। কোমরে বাঁধা সোনালি বেলটা তার ফিগারটাকে আরো আকর্ষণীয় করে তুলছে। চুলগুলো খোলা না রেখে হালকা করে ব্রাশ করে
পেছনে বাঁধল। সেই বাঁধনিতে সোনালি রঙের হেয়ার পিনটা গুজে দিল, যা সূর্যের আলো চকচক করছিল। আর তার হালকা বাদামি চুলে এর রঙের কন্ট্রাস্ট তাকে যেন আলাদা একটা লুক দিচ্ছিল, চোখে পড়ার মতোই একেবারে। মেকআপটা খুব ভালোভাবে করলো, তার চোখে একটা পাতা আইলাইনার প্রলেপ করলো, আর সাথে পাপড়িতে মাস্কারা দিয়ে দিল। তার ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সব মিলিয়ে ফিওনা একদম আধুনিক আর আত্মবিশ্বাসী লাগছিল। নিজেকে আয়নায় দেখে তার মুখে এক ঝিলিক হাসি ফুটে উঠল। চল ফিওনা, সে নিজেকেই বলল। তুই এখন বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। সে ধীরে পা ফেলল দরজা থেকে, কাঁধে সোনালি ছোট্ট হ্যান্ডব্যাগ ঝুলিয়ে বেরিয়ে এলো বাইরে। গেটের সামনে লিনের গাড়ি দাঁড়িয়েছিল। লিন ড্রাইভিং সিটে বসেছিল, তার মুখে রহস্যময় হাসি ছিল। এই দিকে, তাড়াতাড়ি উঠ। জানালার কাজ নামিয়ে লিন বলল। ফিওনা হেসে পাশে বসল। গাড়ি রওনা দিল শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে উৎসবের দিকে। ফিওনার মনটা তখন নানা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। গ্র্যান্ডপা আমাকে সবসময় কেন এতটা আটকে রাখে? কিসের এত ভয় তার? সে জানতো না আজকের এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বেহাই লেকে। আগে থেকেই বন্ধু বান্ধবীরা ওদের জন্য অপেক্ষা করছিল। একজন বন্ধু বলল, তোকে দারুণ দেখাচ্ছে ফিওনা। ফিওনা হেসে বলল। তোদেরকেও চমৎকার লাগছে আজকে। সে লেকের ধারে দাঁড়িয়ে পড়ল। রঙিন ড্রাগন বোটগুলো সাজানো, লেকের জল রোদের আলোয় ঝকঝক করছে। আশপাশে মানুষের কোলাহল, ঢাকের শব্দ আর আনন্দের গুঞ্জন। দেখ, রেস শুরু হয়ে যাচ্ছে। লিন চিৎকার করল। সবাই উৎসাহ নিয়ে বোট রেস দেখতে লাগলো। ফিওনার বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি দোলা দিল। তার চোখে তখন শুধু রোদের আলো চিকচিক করা লেক, রঙিন ড্রাগন বোট আর এক নতুন দিনের শুরু। ড্রামের তালে তালে ড্রাগন বোটগুলো ছুটে চলল লেকের পানির উপর। ফিওনা, লিন আর তাদের বন্ধুরা উল্লাসে চিৎকার করে উৎসাহ দিচ্ছিল। নৌকাগুলো জলের ছিটা ছড়িয়ে সামনে এগোচ্ছিল, আর ফিওনার বুকের ভেতরও আনন্দে কেঁপে উঠছিল। রেস শেষ হলে সবাই মিলে বসে পড়ল জংজি খেতে। গরম গরম ধোয়া উঠছিল বাঁশের পাতায় মোড়ানো খাবার থেকে, সঙ্গে ছিল টক মিষ্টি চাটনি। খাওয়া শেষে ফিওনা লিনের হাত ধরে স্টলের দিকে এগুলো, যেখানে কেউ গান গাচ্ছিল, কেউ নাচছিল রঙিন পোশাকে। চারপাশটা ছিল উৎসবের রঙে ভরপুর। ফিওনা জানতো তার গ্র্যান্ডপা তাকে সবসময় এই উৎসবে আনতেন, কিন্তু আজকের আনন্দটা ছিল একেবারে ভিন্ন। যেন প্রথমবারের মতো সে নিজের মতো করে আনন্দটা উপভোগ করছিল। সন্ধ্যা নেমে এলো আকাশে, দেখা গেল একটি মাত্র তারা। সন্ধ্যা তারা নামে পরিচিত যে তারাটা, সেটা হলো শুক্র গ্রহ, ভেনাস। ফিওনা সবসময় ওর দিকে টান অনুভব করে, যেটা যেন গ্রহটা দূর আকাশ থেকে তাকে ডাকছে। হঠাৎ তার চোখে পড়ল আকাশে সবুজ এক আলোর রেখা। সেই আলোক রেখাটা ছুটে আসছে সেই সন্ধ্যা তারা থেকে পৃথিবীর দিকেই। প্রথমে ভাবলো কিছু না, কিন্তু কেমন যেন চেনা চেনা লাগলো। মনে পড়লো এই আলো রেখাটা সে আগেও একবার দেখেছিল ছোটবেলায়, ঠিক যেমনটা আজ আবার ফিরে এসেছে। সে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। আলোর রেখাটি মিলিয়ে যেতেই মনে হলো যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠল সে। সেই পুরনো স্মৃতির সঙ্গে আজকের দেখা মিলে যাওয়ায় তার মনে শুরু হলো এক অজানা কৌতূহল, যেন কিছু একটা করতে যাচ্ছে তার জীবনে খুব শীঘ্রই। অতীত, আজ থেকে প্রায় 10 বছর আগে সেদিন ফিওনার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি যেন গতির দিক থেকে সময়ের বৃত্তে ফিরে আসছিল তার কাছে। সেদিন সন্ধ্যা যখন ফিওনারা গাড়ির দুর্ঘটনায় পড়েছিল, তার আগের মুহূর্তগুলো আজও তার মনে পড়ে একেবারে স্পষ্ট। সেই দিনও সে আকাশে দেখেছিল একই রকম সবুজ আলোক রশ্মি। তার মনে পড়ে যায় ওই দিনও ড্রাগন উৎসবের আয়োজন করা হয়েছিল। মূলত এই উৎসব দেখতেই ফিওনার বাবা মা আর সে একসাথে যাচ্ছিল তার গ্র্যান্ডপা মিস্টার চ্যান সিং এর বাড়িতে। চীনের জিউলং হাইল্যান্ডের রাস্তায় হঠাৎ করে তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। ফিওনার বাবা গাড়ি থেকে নেমে গাড়ি ঠিক করতে লাগলো, আর ফিওনার মা গাড়ির ভেতরে বসে আছেন। অনেকক্ষণ অপেক্ষার পর ফিওনা অস্থির হয়ে পড়ে আর গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়ে পড়ে। মোমো দেখো, ওই আকাশটাকে শুধুমাত্র একটা তারাই জ্বলছে।
ফিওনা আঙুল তুলে আকাশের দিকে দেখালো। ফিওনার মা জানলার পাশে বসে হালকা হেসে বললেন, সন্ধ্যা তারা উঠেছে, তুমি জানো না? ওটাই তো ভ্যানাস। জিউলং হাইল্যান্ডের রাস্তার পাশে তখন তাদের গাড়িটি থেমে আছে। ফিওনার বাবা গাড়ির বনেট খুলে দাঁড়িয়ে, মুখে বিরক্তির ছাপ। তিনি এই রাস্তা তো এমনিতেই নির্জন, এখন আবার গাড়ি খারাপ। দ্রুত না করলে ড্রাগন ফেস্টিভ্যাল মিস করব। একবার গাড়ির নিচে তাকে আবার উঠে বললেন। ফিওনা তখন আকাশের চারপাশে তাকে আকাশের সেই গোধূলি রূপ দেখতে থাকে। পাহাড়ের ঢালে পড়ে থাকা গাছপালার মধ্যে বাতাসের হালকা ছোঁয়া। আকাশের দিকে তাকিয়ে হঠাৎই তার চোখে পড়ে একটা সবুজ আলোর রেখা, তীরের মতো যেন আকাশ চিরে আলো ছুটে আসছে তাদের দিকে। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। ফিওনা চোখ ছানা পড়া। ড্যাড, মম, আকাশে ওটা কি? ফিওনার বাবা উঠে দাঁড়ান, তাকান আকাশের দিকে। কই, আমি তো কিছু দেখছি না। মা জানালার কাছে ঠেস দিয়ে বলেন, সবুজ আলোক রেখা। ফিওনা, ফিওনা ভিতরে বসো, বাইরে ঠান্ডা বাতাস। বাবার কথাটা কানে ভেসে এলো, কিন্তু ফিওনার মন তখন আকাশে। সে তখনও তাকিয়েছিল সেই সবুজ আলোটার দিকে, যেটা ঠিক ভেনাস তারার কাছে থেকে নেমে আসছিল পৃথিবীর দিকে। এক ধরনের রহস্যময় দৃপ্তি ছিল রশ্মিটাতে, যেন ওটা কোনো ইশারা। হঠাৎই আলোটা মিলিয়ে গেল, যেন কিছুই ছিল না। চারপাশে অন্ধকার নেমে এলো, আর তার বুকের মধ্যে এক ধরনের শূন্যতা জমে উঠল। ফিওনা, এবার বাবার গলায় তাড়াহুড়ো। সে ফিরে তাকালো। বাবা তখন গাড়ির দরজা খুলে বলছেন, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ফিওনা ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। মা তখন এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলেন, অন্য হাতে তার মাথায় হাত বুলিয়ে বললেন, সব ঠিক আছে মামুনি, ভয় পাচ্ছ নাকি তুমি? গাড়ি চলতে শুরু করলো। বাইরে ঘন অন্ধকার, পাহাড়ি রাস্তা, কুয়াশা ধীরে ধীরে জমে উঠেছে। বাবার মুখে উদ্বেগ স্পষ্ট। বাবা গাড়িটা ঠিকভাবে চলছে না, অস্পষ্ট স্বরে বললেন। স্টিয়ারিং টানছে। হঠাৎই সামনের দিক থেকে একটা তীব্র আলো ভেসে এলো। বাবা ঈশ্বর, ব্রেক কাজ করছে না। চিৎকার করে উঠলেন। সবকিছু খুব দ্রুত ঘটল। ফিওনা, চোখ বন্ধ করো। মা তাকে বুকের মধ্যে চেপে ধরলেন। একটা বিকট শব্দ হলো। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গেল। একটা প্রচণ্ড ধাক্কা, শব্দটা কানের পর্দা ফাটিয়ে দিল। চারপাশ ঘোলা হয়ে গেল, শুধু ভাঙা কাচের শব্দ, চিৎকার, আর তারপর প্রগাঢ় নীরবতা। গায়ে তীব্র আঘাত, তারপর শুধু অন্ধকার। তারপর অনেক পরে হাসপাতালের সাদা আলো আর অ্যাম্বুলেন্সের শব্দের মাঝে ধীরে ধীরে তার জ্ঞান ফিরেছিল। পাশে তার গ্র্যান্ডপা ছিলেন, মুখে কষ্ট লুকানোর চেষ্টা, কিন্তু চোখে অসীম ব্যথা। তার বাবা মা নেই, এই সত্যিটা বুঝে উঠতেই তার বুকের মধ্যে ফাটল ধরল। ফিওনা কেঁদে উঠতে চাইল, কিন্তু গলার স্বর বের হলো না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, মাথা ঘুরছিল, শরীর রক্তে ভিজে গেছে। মম, মম। পুনরায় ফিসফিস করে ডাকে সে। কোনো সাড়া নেই মায়ের। ফিওনার বুকের উপর তখনও কাচের টুকরো, কপাল বেয়ে রক্ত ঝরছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীর ব্যথা অবশ হয়ে আসছে। তাদের হারানোর শোকে সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি আজ তার জীবনের গহীন কোনো অজানা রহস্য। সবকিছু মিলেমিশে যেন ফিওনার জীবনকে এক নতুন গতিপথে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে আর আগের মতো স্বাভাবিক কোনো মেয়ে ছিল না। চোখে সবসময় একটা অনিবর্চনীয় ভয়, হৃদয় এক চাপা কষ্ট, আর মন জুড়ে এক অমীমাংসিত প্রশ্ন। সেই সবুজ আলোটা কে ছিল? আজও সেই রহস্য তাকে তাড়া করে ফেলে। প্রতিটা সন্ধ্যায় যখন আকাশে তারা জ্বলে ওঠে কিংবা কোনো উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে, ফিওনার বুক ধকধক করে ওঠে। হয়তো সেই সবুজ আলো সেদিনের ঘটনার একমাত্র সাক্ষী, হয়তো সেটা কোনো দৈব মুহূর্ত ছিল, অথবা তার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এমন এক সত্য যা জানার জন্য তার জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়াবে। আর সে জানে একদিন সে আলো আবার ফিরে আসবে, আর তখনই হয়তো ফিওনার সামনে খুলে যাবে এক ভয়ঙ্কর রহস্যের দরজা। বর্তমান ফিওনা চোখ বন্ধ করে আবার সেই মুহূর্তগুলো টের পায়। বুকটা কেঁপে উঠছে।
এখনো কান পাতলে মনে হয় মা চিৎকার করে বলছেন। ফিওনা, চোখ বন্ধ করো। সেই সবুজ রশ্মির রহস্য আর সেই মুহূর্তের মৃত্যু ভয় সবকিছু যেন আজও ওর ভিতরে জীবন্ত হয়ে আছে। লেকের উৎসবের মৃদু কোলাহল থেকে ছিন্ন হয়ে ফিওনা যেন হারিয়ে গিয়েছিল স্মৃতির অরণ্যে, আটকে পড়েছিল তার অতীতের তীব্র বেদনার মধ্যে। হঠাৎ লিনের কণ্ঠস্বর বাস্তবের জমিনে তাকে ফিরিয়ে আনে। ফিওনা, তুই এতক্ষণ কি ভাবছিলি এত গভীর মনোভাবে? লিনের উদ্বেগে চোখ যেন ফিওনার অন্তরে ভাঙা আয়নার টুকরোগুলো ছুঁয়ে দেখতে চাইছিল। ফিওনা চুপ করে রইল কিছুক্ষণ, মুখে কোনো শব্দ নেই, চোখে বিস্ময় আর হৃদয়ে এক কুয়াশা মাখা ভার। সে জানে লিন তার আপনজন, তার বেস্ট ফ্রেন্ড, তার অনুভব বোঝে, ভালোবাসে তাকে। তবুও এই যন্ত্রণার কথা কিভাবে বলবে সে, কিভাবে বোঝাবে এত গভীর কষ্ট? সে শুধু বলল, আমার এখনই বাড়ি ফিরে যাওয়া উচিত। তার কণ্ঠে ছিল এক অস্থিরতা আর চাপা ভয়। লিন উদ্বিগ্ন হয়ে বলল, কিন্তু ফিওনা, কিছুক্ষণ থাক, আরও একটু রেস্ট নে, হয়তো একটু বসে থাকলে তোর ভালো লাগবে। তার চোখে ছিল মৃদু আশা, বন্ধুর জন্য এক নীরব প্রার্থনা। কিন্তু ফিওনার মনে তখন শুধু একটাই আকাঙ্ক্ষা, বাড়ি ফিরতে হবে, সবকিছু থেকে দূরে যেতে হবে। সে চুপচাপ উঠে দাঁড়ালো, কিছু না বলেই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। লিন চাইলেই তাকে আটকাতে পারত, কিন্তু সে জানে ফিওনার এই যন্ত্রণা বাইরের কেউ ছুঁতে পারবে না। এই একাকিত্ব, এই অতীতের দুঃসহ ভার, এটা ফিওনার একান্ত নিজস্ব। তবে কি এই কষ্ট কোনোদিনও ফুরাবে না? ফিওনার মনে প্রশ্নের ঢেউ উঠেছিল। লেকের শান্ত অথচ রহস্যময় পরিবেশ থেকে বের হয়ে যাওয়ার সময়ও তার মনে উকি দিচ্ছিল সেই পুরনো স্মৃতির করুণ অধ্যায়ে। সবুজ আলো, দুর্ঘটনা, মা বাবার মৃত্যু, সব যেন একত্রিত হয়ে তার মনে এক বিভীষিকাময় চিত্র আঁকছিল। বাসে উঠে জানালার পাশে বসে সে বাইরে তাকিয়ে থাকে। ধূসর রাস্তার নিস্তব্ধতা যেন চারপাশে শূন্যতা ছড়িয়ে আছে। সে আকর্ষণীয় সবুজ রশ্মির ঝলকটাও এখনো আকাশে নেই। হয়তো তা শুধু অতীতে আটকে আছে। আজকের রাস্তাটা যেন শেষই হচ্ছে না, কেন এত ধীরে চলছে সবকিছু? মনে মনে সে ভাবলো, হৃদয়ের ভিতর অস্থিরতা আরো ঘনীভূত হচ্ছিল। তার ভেতরে প্রশ্নগুলো ছটফট করতে লাগলো। বাড়িতে গিয়ে কি বলবো, কিভাবে বোঝাবো নিজের মনকে? সে জানে সেই গভীর ক্ষত এখনো রক্তাক্ত আর হয়তো কখনোই শুকাবে না। জানালার কাছে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে দিল। চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের হাসি মাখা মুখ। একটা সময় ছিল যখন সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে ছিল, আর সেই সময়টা আজ নেই। সব কিছু ছিনিয়ে নিয়েছে সেই অভিশপ্ত দিন। অনেকক্ষণ পর বাস যখন থামলো, ফিওনা ধীরে ধীরে নামলো, পা বাড়ালো বাড়ির দিকে। মনে হচ্ছিল অন্ধকারের কোনো এক গহ্বরে ঢুকে যাচ্ছে সে আবার। তবুও এবার সেই সংকল্প করেছে আজকের দিনটা হবে তার জন্য নতুন এক সূচনা। তার চোখে ছিল অভিমান, কিন্তু মনে জেগেছিল এক ধরনের সাহস। আর নয়, এবার এগিয়ে যেতে হবে, অতীতকে পেছনে ফেলতে হবে। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে সে এক গাঢ় শ্বাস ফেলল, তারপর দৃঢ়তা নিয়ে দরজা খুলে ঢুকে গেল। যেন তার জীবনের নতুন অধ্যায় শুরু হলো সেই মুহূর্তে। ফিওনা হন্তদন্ত হয়ে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই দেখে সবকিছু আগের মতোই শান্ত আর নিস্তব্ধ। সে লবির ভেতরে দিয়ে কাচের তৈরি গোল ঘূর্ণি সিঁড়ি বেয়ে উপরে উঠে। সিঁড়ির দুপাশে সোনালি রঙের হাতল। ধীরে ধীরে সে দোতলায় পৌঁছায়। করিডোরে পার হয়ে সে মিস্টার চেন সিং এর রুমের সামনে এসে দাঁড়ায়। রুমে ঢোকার জন্য পা বাড়াতে থেমে যায়। দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ, এর মানে গ্র্যান্ডপা এখন বাড়িতে নেই। কারণ মিস্টার চেন সিং যখন বাড়িতে থাকেন তখন তিনি সবসময় নিজের রুমেই থাকেন। ফিওনা একটু হতাশ হয়ে পড়ে, চুপচাপ করিডোর ধরে হাঁটতে থাকে। করিডোরে এক পাশে কাচের সোজা রেলিং রয়েছে, যেখানে গিয়ে দাঁড়াইছে সেখান থেকে নিচের হলরুমটা পরিষ্কার দেখা যায়। ফিওনা ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। হঠাৎ হলরুমের কিচেন থেকে একটা শব্দ ভেসে আসে তার কানে। সে জানে এই মুহূর্তে সেখানে কে থাকতে পারে। আর দেরি না করে সে আবারও সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিচেনে ঢুকে দেখে মিস ঝাংয়ের এক কোণে দাঁড়িয়ে খাবার তৈরি করছেন। ফিওনা চুপচাপ মিস ঝাংয়ের সামনে দাঁড়ায়। মিস ঝাং তাদের পুরনো পরিবারের
মিস ছাং তাদের পরিবারের পুরনো ও বিশ্বাসযোগ্য একজন সার্ভেন্ট। ছোটবেলা থেকে ফিওনার যত্ন নিয়ে এসেছেন তিনি। যখন ফিওনার নানা চ্যান সিং ফিওনাকে এ বাড়িতে নিয়ে আসেন তখন থেকে মিস ঝাংয়ের দেখভাল করছেন। ফিওনাকে দেখে মিস ঝাং হেসে উঠলেন, নরম স্বরে বললেন, ফিওনা মামনি, কখন এলে তুমি? কিন্তু ফিওনা উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল। মিস ঝাং, গ্রান্ডপা কোথায়? উনি কি বাড়িতে এসেছিলেন? ফিওনার মুখ দেখে মিস ঝাং বুঝে গেলেন সে খুব চিন্তায় আছে। তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ মামনি, মিস্টার স্যাং সিং কিছুক্ষণ আগে এসেছিলেন, পরে আবার বের হয়ে গেছেন, মনে হচ্ছে ল্যাবে গেছেন। এই কথা শোনার পর ফিওনা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে কিচেন থেকে বেরিয়ে পড়লো। বাড়ির মেইন গেট পেরিয়ে বাগান ধরে হেঁটে চলে গেল পেছনের দিকে, যেখানে রয়েছে তার নানা চ্যান সিংয়ের ল্যাব। ল্যাবের সামনে এসে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মাথার ভেতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ল্যাবটা দেখতে অনেক আধুনিক, কাঁচের জানালা, ধাতব দেয়াল আর মার্বেল পাথরের সিঁড়ি। দরজা দুটো ভারী কাচের, যা স্লাইড করে খুলে ল্যাবের পাশে টাচ স্ক্রিন প্যানেল। ফিওনা সেখানে পাসকোড দেয়। তার জন্মদিনের তারিখটা হলো পাসকোড। স্ক্রিনে লেখা ভেসে ওঠে, অ্যাক্সেস গ্র্যান্টেড। সাথে সাথে ওপরে সবুজ আলো জ্বলে ওঠে। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। ফিওনা ধীরে ধীরে ভিতরে ঢোকে। এই ল্যাবটায় সে খুব একটা আসে না, এলেই তার একটা অজানা ভয় কাজ করে সবসময়। ফিওনা ধীরে ধীরে ল্যাবের ভেতরে এগিয়ে যায়। ভেতরে বেশ অন্ধকার, নিস্তব্ধতা ছড়িয়ে আছে চারিদিকে। মাথার উপর কয়েকটা হালকা আলো টিমটিম করে চলছে। ডান পাশে একটা বড় রুম আছে। ফিওনা সেখানে ঢোকে, কিন্তু ভেতরে ঢুকে হতাশায় গ্র্যান্ডপা সেখানে নেই। এই রুমটায় ল্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। চারপাশে দেয়াল সাদা, রুমটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। মাঝখানে বড় একটা স্টেশন রয়েছে, যেটা নানা রকম যন্ত্রপাতি আর ডিভাইসে ভর্তি। একপাশে মনিটর আর কম্পিউটার চলছে। স্ক্রিনে কিছু যেটা দেখা যাচ্ছে, এই চলমান যেটা দেখে ফিওনা বুঝে যায় তার নানা ল্যাবেই আছেন, কিন্তু কোথায়। ঠিক তখনই পেছন থেকে একটা ভরাট পুরুষ কণ্ঠ ভেসে আসে। ফিওনা, তুমি এখানে? ফিওনা চমকে পিছনে ঘুরে তাকায় আর দেখে মিস্টার ওয়াং লি দাঁড়িয়ে আছেন। ওয়াং লি চীনের একজন নামকরা বিখ্যাত বিজ্ঞানী, ফিওনার নানার একমাত্র পার্টনার। তারা দুজন মিলেই এক গোপন গবেষণা নিয়ে কাজ করছেন। ফিওনাকে দেখে ওয়াং লি কিছুটা অবাক হয়ে বললেন, হঠাৎ ল্যাবে এলে, সব ঠিক আছে তো? ফিওনা হতাশ কণ্ঠে বলে, গ্র্যান্ডলি, আমার গ্রান্ডপা কোথায়? ওনাকে খুব দরকার, তাই ল্যাবে এসেছি। ওয়াং লি কম্পিউটারের সামনে বসে চেয়ারে হেলান দিয়ে উত্তর দিলেন, তোমার গ্র্যান্ডপা একটু আগে বের হয়েছেন, কিছু অন্য দেশের বিজ্ঞানীর সঙ্গে জরুরি মিটিং আছে, আজ রাতেই ফিরবেন। তুমি বরং বাড়ি ফিরে যাও ফিওনা। তার কণ্ঠে ক্লান্তি স্পষ্ট, চোখে মুখে চাপা উত্তেজনা। ফিওনা আর কিছু না বলে ধীরে পেছনে হাঁটা শুরু করে। দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ কানে আসে, কিছুটা গম্ভীর আর গর্জনের মতন। কোনো ভয়াবহ জন্তুর গলা যেন ঘড় ঘড় করছে। সে থেমে যায়, কান খাড়া করে ভালো করে শোনে। আবারও সেই শব্দ, এবার একটু স্পষ্ট। ফিওনা ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। তার চোখে পড়ে সেই সিক্রেট রুম এর দিকেই। এই রুমে সে কোনোদিন ঢুকতে পারে, গ্র্যান্ডপা তাকে কখনো অনুমতি দেননি। সবসময় ইচ্ছে হতো একবার শুধু দেখতে ভেতরে কি আছে। তার মনে হলো শব্দটা ঠিক ওই রুম থেকে আসছে। সে এগিয়ে যায় আর এক পা, চোখ যায় রুমের নিচের দিকে। ভারী ইস্পাতের দরজার নিচে একটা সরু ফাঁক, সেখান থেকে নীলচে আলো বেরোচ্ছে। আলোর আভা ছড়িয়ে পড়েছে মেঝেতে। ফিওনার বুক থক করে উঠে। এই রুমে কি এমন আছে? ফিওনা নিজের দৃষ্টি আরও তীক্ষ্ণ করে সিক্রেট রুমটার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ওয়াং লির গম্ভীর কণ্ঠ আর তার ধ্যান ভেঙে যায়। তিনি চেয়ার ঘুরিয়ে তীব্র কণ্ঠে বললেন, কি হলো ফিওনা, এখনো দাঁড়িয়ে আছো কেন? ফিওনা কিছুটা চমকে ওঠে, তারপর মৃদু কণ্ঠে বলে, গ্র্যান্ডলি, আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছি। ঠিক ওই সিক্রেট রুম থেকেই আসছে, আর দরজার নিচ দিয়ে একটা নীল আলো বেরোচ্ছে। কি ওটা? ওয়াং লি কিছুটা চিন্তিত হয়ে পড়েন। দ্রুত উঠে ফিওনার দিকে এগিয়ে আসেন, তারপর দৃঢ় কিন্তু শান্ত কণ্ঠে বলেন, তুমি নিশ্চয়ই ভুল শুনেছো, এখানে অনেক যন্ত্রপাতি চলেছে। গবেষণার সময় এমন শব্দ হতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই। এখন বাড়ি ফিরে যাও, এখানে তোমার থাকার দরকার নেই। ফিওনা কিছু না বলেই ঘুরে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে তার মনটা অস্থির হয়ে যায়। যতই নিজের মনকে বোঝাতে
যায়, সবই গবেষণার আওয়াজ, তবুও ভেতরে কৌতূহল থামে না। আমি তো স্পষ্ট শব্দটা শুনেছি, আলোও দেখেছি, তাহলে এটা কি সত্যিই ভ্রম? তাকে আরো ভাবায় ওয়াংলির মুখায়ব। কথায় তিনি যতই শান্ত দেখানোর চেষ্টা করুক না কেন, তার চোখে স্পষ্ট ভীতি আর চাপা আতঙ্ক স্পষ্টই ছিল। ফিওনা ঠিক করে এই নিয়ে সে গ্র্যান্ডপা চ্যান সিং এর সঙ্গে অবশ্যই কথা বলবে। বাড়িতে ফিরে সে সোজা নিজের কক্ষে আসে। ফিওনা বিছানার ওপর ধাপ করে শুয়ে পড়ে, বড় নরম বালিশে মুখ গুজে দেয়। সব ক্লান্তি যেন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তবুও মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে সেই শব্দ আর সেই নীল আভা। সে আজ ভীষণ ক্লান্ত। দিনের ঘটনাগুলোর তার মন জগতে এমন এক ধাঁধার রেখা এঁকে গেছে যা তাকে ভেতর থেকে নিঃশেষ করে ফেলছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, নিঃশ্বাস ধীর যাচ্ছে, যেন নিজের ক্লান্তির সঙ্গে লড়াই করছে। একসময় চোখ বন্ধ হয়ে আসে ফিওনার, তন্দ্রা ধীরে ধীরে তাকে গ্রাস করে। সে হারিয়ে যায় এক গভীর রহস্যময় ঘুমে। স্বপ্ন। ফিওনা দেখে সে দাঁড়িয়ে আছে এক স্বর্গীয় পাহাড়ের চূড়ায়, চারিদিকে রঙিন ফুলে ভরা সবুজ ঢাল, লাল, নীল, বেগুনি, হলুদ, প্রকৃতি যেন রঙের উল্লাসে মাঝোয়ারা। আকাশটা গাঢ় নীল, বাতাসে ফুলের কোমল সুবাস, পাখির গান, সবকিছু এতটাই নিখুঁত যেন বাস্তব নয়, একটি আকাশ ছবি যেখানে সময় স্থির। ফিওনার মন এক অপ্রার্থিব শান্তিতে ভরে উঠছে, কিন্তু আচমকা সে আনন্দ ভঙ্গ। আকাশে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন, নতুন নয় কিন্তু আজ অচেনাভাবে কাছে। পাহাড়ের পেছন দিকটা অন্ধকার হয়ে আসে। সে ধীরে ধীরে পেছনে ঘোরে, আর তখনই তার দৃষ্টি ঠিক সামনে দাঁড়িয়ে থাকে এক বিস্ময়কর কিন্তু বিভীষিকাময় ড্রাগন। সবুজ আশে ঢাকা দেহ, বিশাল ডানা যেন আকাশ ঢেকে ফেলছে। তার চোখ দুটি উজ্জ্বল সবুজ মণির মতন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসছে এক তীব্র হিমশীতল শক্তি। সেই চোখ দুটো ফিওনার হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয়। ড্রাগনটি ধীরে ধীরে মুখ খোলে, আর ঠিক পরের মুহূর্তেই এক বিশাল আগুনের শিখা তার দিকে ছুড়ে দেয়। বাতাসটা যেন পুড়ে যাচ্ছে আগুনের প্রচণ্ড তাপে, ফুলগুলো ঝলসে উঠেছে, আকাশ কেঁপে উঠছে। ফিওনা আতঙ্কে চিৎকার করে ওঠে, হাত দিয়ে মুখ ঢাকে, কিন্তু আগুন যেন ধেয়ে আসছে ঠিক তার দিকে। তাপ, গর্জন, পুড়ে যাওয়া পৃথিবীর গন্ধ, সব কিছু মিলেমিশে এক বিভীষিকা রচনা করে। ঠিক সেই মুহূর্তে সে লাফিয়ে উঠে বসে পড়ে, হাঁপাচ্ছে, বুকটা দারুণভাবে উঠানামা করছে, চোখে জল, কপালে ঘাম। ঘর নিস্তব্ধতা আবার তাকে ঘিরে ধরে, কিন্তু তার কানে এখনো বাজছে সেই ড্রাগনের গর্জন, সেই চোখের ভয়াবহ সৃষ্টি যেন এখনো ঘরের অন্ধকারে ঝুলে আছে। সে ধীরে ধীরে ঘাম মুছে নিজের বুকের উপর হাত রাখে। এটা কি শুধুই স্বপ্ন ছিল নাকি কোনো সতর্ক বার্তা? সে জানে না, কিন্তু তার মন বলে এই ড্রাগনের সঙ্গে তার দেখা হওয়া কেবল শুরু। বিছানা পাশে রাখা টেবিল ল্যাম্পের হালকা আলোয় ফিওনার চোখ পড়ে ঘড়ির স্ক্রিনে। সময় রাত 2:56। চারিদিকে নিস্তব্ধতা, আর ঘড়ির টিকটিক শব্দ যেন আরও জোরে কানে বাজতে থাকে। হঠাৎ তার মনে হয় গ্র্যান্ডপা কি এখনো ফিরছেন। ভাবতেই সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে পা বাড়ায় মিস্টার চ্যান সিং এর রুমের দিকে। তার মনে একরকম আশা কাজ করছিল, কিন্তু রুমের দরজা আর বাইরের লকগুলো দেখে সে থমকে যায়। এখনো তালা লাগানো। এক ধরনের শূন্যতা অনুভব হয় বুকের ভেতর। ফোন করেও লাভ নেই। সে জানে বাইরে থাকলে তার গ্র্যান্ডপা কখনোই ফোন ধরেন না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর নিঃশব্দে নিজের রুমে ফিরে আসে। ঘুম আসছে না আর। ফিওনা নিচে নেমে গিয়ে এক কাপ কফি বানায়, তারপর আবার রুমে ফিরে এসে বাম পাশে থাকা ছোট্ট ব্যালকনিতে দাঁড়ায়। সেখান থেকে সোজাসুজি রাস্তা দেখা যায়। রাত এখনো গাঢ়, রাস্তাও ফাঁকা, শুধু দূরের কোনো এক ল্যাম্প পোস্টের আলোয় আবছা ভাবে জ্বলছে। ফিওনা ব্যালকনিতে এসে কফির কাপ হাতে ধরে ধীরে ধীরে বাইরে তাকায়। রাতের ঠান্ডা বাতাস মুখে লাগতে একটু সতেজ বোধ করে। কফির গরম ভাপে শরীরটা একটু শান্ত হয়। শহরের নীরবতা, রাত্রি আলো, আধারি আর কফির গন্ধে একসাথে মিশে গিয়ে তার মনে চিন্তার স্রোত জাগায়। সে রেলিংয়ের উপর ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো পড়ছে। কিছুটা আগে দেখা সেই স্বপ্ন আর সারাদিনের ঘটনাগুলো একে একে মনে পড়ে যাচ্ছে। চিন্তায় ডুবে থাকতে থাকতে হঠাৎ চোখে পড়ে নিচের রাস্তায়
ল্যাম্পপোস্টের নিচে একটা ছায়ামূর্তি উপস্থিতি টের পাইছে। একজন পুরুষ দাঁড়িয়ে আছে, লম্বা গড়নের, কালো হুডি, কালো জিন্স আর কালো স্নেকার্স পরে। হুডি আর মাস্কে মুখ প্রায় পুরো ঢাকা, চোখেও কালো সানগ্লাস। লোকটা রাস্তার চারপাশে নজর দিচ্ছে, যেন কিছু খুঁজছে বা কাউকে লক্ষ্য করছে। ফিওনা ভেতর ভেতর অস্বস্তি অনুভব করে। এত রাতে ফাঁকা রাস্তায় এমন কাউকে দেখে যে কেউ সন্দেহ করবে। হঠাৎই লোকটা উপরের দিকে তাকায়, সরাসরি তার দিকেই। ফিওনার বুক ধক করে ওঠে, যদিও মুখ ঢাকা, কিন্তু তার চোখ যেন সোজা তাকিয়ে আছে ফিওনার দিকে। কিছুক্ষণ চোখাচোখি হওয়ার পর সে চমকে যায়, তাড়াতাড়ি ভেতরে চলে আসে, বেলকনি দরজা লক করে দেয় আর পর্দা টেনে দেয়। তারপর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, হাত কাঁপছে, শ্বাস দ্রুত চলছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে ছিল সে আর কেন তাকিয়েছিল তার দিকেই। ড্রাগন বোট উৎসবের ছুটি শেষে আজ আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে পিঙ্কিং ইউনিভার্সিটি। উৎসবের রেশ কাটেনি এখনো, তবে পরিচিত ক্যাম্পাসে ফিরতে পেরে ফিওনার মন ভরে উঠেছে আনন্দে। সকালের হালকা রোদে ক্যাম্পাস যেন নতুন করে জেগে উঠেছে। বন্ধুরা সবাই ফিরে এসেছে প্রতিদিনের মতো। ফিওনাও তার ঘনিষ্ঠ বন্ধু লিন একসাথে ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে তারা ছুটির স্মৃতিতে মেতে ওঠে। ক্লাসরুমে ঢুকে ফিওনার চোখে পড়ে কয়েকটা নতুন মুখ। মনে হয় তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বন্ধুদের হাসি মাঝেও কোথাও একটা অদ্ভুত কৌতূহল ও প্রত্যাশা কাজ করে তার ভেতরে। অবচেতন ভেসে ওঠে সেই নিঃসঙ্গ রাতগুলো, যখন সে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতো, সে অজানা এক আলোর খোঁজে। ক্লাসরুমে তখন ঘন নীরবতা, হঠাৎ দরজা খোলার শব্দে সবার দৃষ্টি সেদিকে যায়। ফিওনা মাথা তুলে দেখে তাদের জ্যোতির্বিজ্ঞান ক্লাসের শিক্ষক প্রফেসর লু প্রবেশ করেছে। তার হাতে একটা পুরনো বই, চোখে এক ধরনের স্থির গাম্ভীর্য। সবাই উঠে দাঁড়ায় সম্মান জানাতে। প্রফেসর লু হাত তুলে বসার ইঙ্গিত করেন। ফিওনা ও বাকিদের দ্রুত বই আর খাতাগুলো টেনে নিয়ে আসে। ফিওনা তার প্রিয় নীল রঙের কলমটা হাতে তুলে নেয়, কারণ সে জানে আজকের ক্লাসটি বিশেষ হতে চলেছে। যদিও ফিওনার মূল বিষয় পরিবেশ বিজ্ঞান, তবু মহাকাশ নিয়ে তার আগ্রহ বরাবরই প্রবল। সে ইলেকটিভ হিসেবে এই জ্যোতির্বিজ্ঞান কোর্সটি বেছে নিয়েছে, শুধু মহাবিশ্বের রহস্যগুলো একটু কাছ থেকে জানার আশায়। প্রফেসর লু টেবিলের দিকে এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, আজ আমরা ভেনাস নিয়ে আলোচনা করব। ফিওনা তৎক্ষণাৎ খাতা খুলে লেখার প্রস্তুতি নেয়। প্রফেসরের প্রতিটি কথা সে মনোযোগ দিয়ে শুনছে, যেন প্রতিটি তথ্য সে মনের ভেতর খোদাই করে রাখছে। ভেনাসের গঠন, তার বায়ুমণ্ডল আর ইতিহাস নিয়ে প্রফেসর লু বিস্তারিত বলতে শুরু করেন। তার থেকে কথা যেন শ্রাবণের বৃষ্টির মতো ক্লাসরুম নেমে আসে, শান্ত, গভীর আর ভাবনাময়। ফিওনার মন ধীরে ধীরে মহাশূন্যে হারিয়ে যায়। চোখে ভেসে ওঠে এক অদ্ভুত সুন্দর গ্রহ ভেনাস, সোনালি আভায় ঘেরা, মেঘে ঢাকা এক রহস্যময় পৃথিবী। তার চোখে পড়ে খাতার পাতায় আঁকা ভেনাসের ছবিতে। সে ভাবে, যদি একদিন নিজের চোখে এই গ্রহটা দেখতে পারতাম। আকাশে ভেসে থাকা মেঘ, লালচে পৃষ্ঠ আর ওই নিঃশব্দ সৌন্দর্য, সবকিছু যেন তাকে টানছে। ভেনাসের প্রতি আকর্ষণটা আজ আরো গভীর হয়ে যায়। সে জানে না কেন, কিন্তু তার মনে হয় এই গ্রহটার সঙ্গে তার অদ্ভুত একটা টান আছে। ক্লাস শেষ হতে বিদ্যালয়ের ছুটির ঘন্টা বাজে। ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত যেন হঠাৎ করেই জীবন্ত হয়ে উঠে। হাসি, কথাবার্তা, বিদায়ের চিৎকার, কিন্তু ফিওনা ছিল অন্য জগতে। ভেনাসের রহস্যময় দৃশ্যগুলো এখনও তার চোখে ভাসছে। সে তাড়াহুড়ো করে বাড়ির পথে রওনা দেয়। বাড়ির দরজায় পা রাখতে একরকম শান্তি নেমে আসে তার মনে। পরিচিতি, সেই সুবাস, দেয়ালের রং, প্রতিটি ছোঁয়া যেন তাকে আপন করে নিচ্ছে। ডাইনিং টেবিলের সামনে বসে আছেন মিস্টার চ্যান সিং, খাবারে ব্যস্ত। চোখ পড়তে নাতনিকে দেখে তার ছোটে স্নেহময় এক হাসি। ফিওনা। চ্যান সিং গম্ভীর অথচ কোমল কণ্ঠে ডাকেন, তোমার আজকের ক্লাস কেমন ছিল? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাবে। ফিওনা হাসি মুখে জবাব দেয়, হ্যাঁ গ্র্যান্ডপা, ক্লাস খুবই তথ্যবহুল ছিল, আমি এখনই আসছি। সিঁড়ির বেয়ে উপরে উঠে যায় সে। নিজের রুমে ঢুকেই পেছনের দরজা বন্ধ করে দেয়, যেন বাইরের জগৎ কিছুক্ষণের জন্য আটকে যায়।
সে ফ্রেশ হয়ে সিল্কের তৈরি একটি চাইনিজ ম্যান্ডারিন ড্রেস পরে। হালকা গোলাপি রং, হাঁটু পর্যন্ত দৈর্ঘ্য, উঁচু নেকলাইন আর ছোট হাতা, পাশে সেলাই করা বোতাম। সব সাজগোজ শেষে নিচে নেমে আসে ডাইনিং টেবিলের দিকে। চ্যান সিং এর পাশে চেয়ার টেনে বসতে মিস্টার ঝাং এসে হাসি মুখে তার প্লেটে খাবার সাজাতে শুরু করেন। আজকের খাবারে কি বিশেষ কিছু আছে? ফিওনাও মৃদু হাসি দিয়ে জানতে চায়। এখানে সবকিছুই তোমার পছন্দের খাবার ছোট মা। মিস্টার ঝাং উচ্ছ্বাসে বলেন, এক এক করে সাজানো হয় ডাম্পলিংস ও মাংস ও সবজিতে ভরা পেস্ট্রির ছোট পটলি, বাষ্পে রান্না করা ফ্রাইড রাইস, সুগন্ধি চাল, ডিম, সবজি ও মুরগির টুকরোতে মিশ্রিত চাউমিয়ান, সস ও সবজিতে ভাজা নুডলস, স্টিমড ফিশ, হালকা সজনিং সহ তাজা মাছের পাতলা টুকরো, ব্রেড ক্রাম্বল চিকেন, সোনালি ভাজা মুরগি, বাইরের আবরণ। স্পিকিং ফিওনা এক দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকায়। এত মজাদার খাবার দেখে তার পেটের ভেতর যেন ঝোল পড়ে যায়। সে একে একে খাবারগুলো চেখে দেখে, প্রতিটি স্বাদ যেন তাকে ভিন্ন অনুভবে ভরিয়ে তোলে। এতক্ষণ ভেনাসের ছবি মনে ঘুরপাক খেলো, এখন আর নেই। কাল রাতে ল্যাবের কথাও মন থেকে সরে গেছে। মিস্টার চ্যান সিং এর স্নেহপূর্ণ দৃষ্টি আর মিস্টার ঝাংয়ের যত্নশীল পরিবেশনায় ফিওনা যেন এক আনন্দময় নিরাপদ ঘরে ফিরে এসেছে, যেখানে কল্পনার চাঁদ তারা নেই, আছে কেবল পরিবার, ঘরের উষ্ণতা আর দুপুরবেলার ঘ্রাণ মাখা ভালোবাসা। কোনো এক অজানা পাহাড়ের গহীনে একটি গুহার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া একটি ল্যাবরেটরি। গুহার অন্ধকার আর রুমের সোনালি আলোয় মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। ল্যাবের ভেতর একটি এক্সিকিউটিভ চেয়ারে বসে আছে একজন আগন্তুক পুরুষ। তার মুখের অন্ধকারে ঢাকা, কেবল সামনে থাকা হালকা নীল একটি হলোগ্রাফিক স্ক্রিনে প্রতিফলন আলোয় তার চোখের তীক্ষ্ণতা বোঝা যায়। স্ক্রিনে অন্য একটি ল্যাবরেটরির লাইভ দৃশ্য ভেসে উঠছে, একজন মানুষের সঙ্গে তার কথা চলছে ভিডিও কলে। ড্রাগনিস, আমি সেই ল্যাব খুঁজে পেয়েছি যেখানে আমাদের আদরের এথেরিয়নকে বন্দি করে রাখা হয়েছে। আগন্তুক বলল দৃঢ় স্বরে, তার চোখে ঝলকে উঠল যুদ্ধের অঙ্গীকার। ইটস এ প্রমিস ফ্রম দ্য প্রিন্স অফ ভেনাস। আগামীকালের মধ্যে আমি আমার ভাই এথেরিয়নকে মুক্ত করব। তার চোখে ঝলকে উঠল যুদ্ধের অঙ্গীকার। তার কথাগুলো ল্যাবের নীরবতা ছেদ করে প্রতিধ্বনি হলো। স্ক্রিনের অপর পাশে ব্যক্তিটি ড্রাগনিস শান্ত গলায় বললেন, ইয়েস মাইসান, তুমি পারবে, আমি জানি। তবে শুধু ভাই নয়, আরেকটি কাজ আছে, সেটা ভুলে যেও না। কাজটি সম্পূর্ণ না করে তুমি ভেনাসে ফিরতে পারবে না। এই কথা শুনে আগন্তুকের চোখে এক মুহূর্তের দ্বিধা খেলে গেল। মুখে না বদলালেও তার মনের ভিতরে চিন্তা ঢেউ তৈরি হলো। সে জানে শুধু ভাইকে মুক্ত করলে চলবে না, আরও কিছু আছে। কিন্তু কি? আর ফিওনা, এই মিশনে তার কি ভূমিকা? সে কি কেবল একটি দুর্ঘটনা মাত্র, নাকি পরিকল্পনারই অংশ? আগন্তুক ধীরে ধীরে ল্যাবের আলো নিভিয়ে দিল। তার সামনে রহস্যে ঘেরা এক কঠিন যাত্রা, যা শুরু হয়েছে আজ রাতে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধতা, যেন গোটা পৃথিবী ঘুমিয়ে পড়েছে। মিস্টার চ্যান সিং এর বাড়ি চারিদিকেও নিস্তব্ধ, বাতাস পর্যন্ত থমকে গেছে। ঠিক তখনই এক রহস্যময় আগন্তুক নিঃশব্দে প্রবেশ করে বাড়ির সীমানায়। তার চলাফেরা এতটাই হালকা যে পাতাও নড়ে না, শব্দহীন, ছায়াহীন। বাগান পেরিয়ে সে এগিয়ে যায় গোপন ল্যাবের দিকে, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। সে জানে কোথায় যেতে হবে, কি করতে হবে। ল্যাবের দরজার সামনে এসে দাঁড়ায়, চোখের সবুজ পনি দিয়ে স্ক্যান করে পাসকোড স্ক্রিন। স্ক্রিনে ভেসে ওঠে অ্যাক্সেস গ্রান্টেড। একটা সবুজ আলো জ্বলে ওঠে আর দরজাটা ধীরে ধীরে খুলে যায়, এমন যেন তার আগমন পূর্ব নির্ধারিত ছিল। ভেতরে কোনো অ্যালার্ম বাজে না, কোনো বাধা আসে না, সবকিছু নিখুঁতভাবে তার জন্য প্রস্তুত। ল্যাবের নিঃশব্দ ঘরে পা রাখে আগন্তুক। চারপাশটা যেন তার উপস্থিতিতে আরও ভারী হয়ে ওঠে। হঠাৎ তার হাতে থাকা স্মার্ট ঘড়ি থেকে এক ঝলক নীল আলো ছড়িয়ে পড়ে। স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা, অ্যাথেরিয়ন ইজ ইন দিস রুম। এই বার্তায় আগন্তুক থেমে যায়। তার চোখে জ্বলে ওঠে এক ঝলক তৃপ্তি, তার সংকল্প। সে ধীরে ধীরে রুমের দরজার দিকে এগিয়ে যায়। এখানে বন্দি তার ভাই অ্যাথেরিয়ন। এই মুহূর্তে তার সামনে
হয় মুক্তির পথ নয় বিপদের দ্বার। তবে সে থামে না। সে জানে এই মিশন তার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। তুড়ি বাজাতে রুমের ভারী দরজাটি গুঞ্জন তুলতে তুলতে খুলে যায়। রহস্যময় আগন্তুক ধীরে ধীরে ভেতরে ঢুকে। চারপাশে শুধু যন্ত্রপাতি আর কাছে ঘেরা ডিভাইস। একটা পরীক্ষাগারে গন্ধ ছড়িয়ে আছে বাতাসে, কিন্তু কোথাও অ্যাথিরনের চিহ্ন নেই। শিকুচকে আগন্তুক ঘুরে দাঁড়ায়। তখনই তার চোখে পড়ে এক গোপন দরজা। অবয়ব বলে দিচ্ছে এটা সাধারণ দরজা নয়। সে এগিয়ে যায়, স্মার্ট ঘড়ির সাথে সাথেই সিগন্যাল দিতে শুরু করে। তার চোখে জ্বলে ওঠে দৃঢ়তা। অ্যাথিরিয়ন এখানেই, কিন্তু স্ক্যান করতে ডিসপ্লেতে ভেসে ওঠে অ্যাক্সেস জিনাই লেখা ভেসে ওঠে ডিসপ্লেতে। আগন্তুক বারবার চেষ্টা করে ব্যর্থ হয়। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখে রাগের আগুন জ্বলে ওঠে। এক মুহূর্তে সে দরজায় ধাক্কা দিতে উদ্যত হয়। ঠিক তখনই এক অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দেয় পেছনের দিকে। বিদ্যুতের শকের মতো তার শরীর কেঁপে ওঠে। মেঝেতে লুটিয়ে পড়ে সে। দম বন্ধ করা এক আত্মচিৎকার তার গলা ছাড়ে। এই দরজা খোলা যাবে না, এটা নিশ্চিত। যন্ত্রণা উপেক্ষা করে সে উঠে দাঁড়ায়। এবার চোখের মনি দিয়ে স্ক্যান করে ভেতরে নিরাপত্তা। তখনই একটা দৃশ্য ফুটে ওঠে। রুমের ভেতরে পড়ে আছে অ্যাথিরিয়ন মানব রূপে, ক্ষতবিক্ষত, দগ্ধ, রক্তাক্ত, নিস্তেজ হয়ে চোখ বন্ধ হয়ে আছে। এই দৃশ্য দেখে আগন্তুক থেমে যায়। একটা চাপা শব্দ বেরিয়ে আসে তার ঠোঁটের ফাঁক থেকে। রিয়ন। তার মনের ভেতর কাঁপুনি ধরে যায়। অ্যাথিরিয়নকে শুধু মুক্ত করলে চলবে না, তাকে বাঁচাতেও হবে। পাসপোর্ট স্ক্যানেও কোনো তথ্য আসছে না। আশ্চর্যজনক নিস্তব্ধতা ঘিরে আসে। আগন্তুকের ভ্রু কুঁচকে ওঠে। চিন্তাগুলো ছুটতে থাকে মাথার মধ্যে। চারপাশে দরজার সে গভীরভাবে স্ক্যান করা শুরু করে। তখনই ধরা পড়ে এক অদ্ভুত কেমিক্যাল প্রবাহ ঘিরে রাখা আছে দরজার চারপাশে। এটি মানুষের জন্য নিরাপদ, কিন্তু অন্য যে কোনো প্রাণীর জন্য বিষের মতন এমন ব্যবস্থা। তার মানে এটা শুধু একটা দরজা না, একটা ফাঁদ। স্মার্ট ঘড়ির স্ক্রিনে ভেসে ওঠে পরিচিত শব্দ, সেরাফিক ডিটারেন্ট। এই কেমিক্যাল এক ধরনের রেডিও অ্যাক্টিভ তরঙ্গ ছড়ায় যা ড্রাগনের মতো অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। আরেকটা দুঃসংবাদ, সিক্রেট রুমের পাসপোর্ট ডিভাইস শুধু মানুষের বায়োমেট্রিক পদ্ধতিতে খুলবে, অর্থাৎ এই দরজা তার মতো কারোর জন্য নরকদ্বার। রাগে আগন্তুকের চোখ জ্বলতে থাকে। সে হঠাৎ চারপাশে থাকা ডিভাইস ভাঙতে শুরু করে। একটার পর একটা মনিটর, ক্যামেরা, যন্ত্রপাতি চূর্ণ হয়ে ছিটকে পড়ে। নিঃশব্দ পরীক্ষাগার এক মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়। তারপর সে ছুটে যায় প্রধান কম্পিউটারের সামনে। কিবোর্ডে তার আঙুল চালাতে থাকে দ্রুত। একটি হ্যাকড বার্তা টাইপ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে এক তীব্র হুমকি, মিস্টার চ্যান সিং, ফ্রম ইয়োর আনওয়েলকাম ভিজিটার। তোমার সিক্রেট রুম আমাকে থামাতে পারবে না। তোমার সিস্টেমের দুর্বলতা আমি খুঁজে বের করবই। অ্যাথিরন মুক্তি পাবে, এটা আমার প্রতিজ্ঞা। তোমার প্রযুক্তি আর কৌশল কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। আর তখন কেবল দরজা নয়, পুরো ল্যাবরেটরি কাঁপবে। তোমার অনিচ্ছাকৃত আগন্তুক। সকালের প্রথম সূর্য রশ্মি জানালার ফাঁক গলে ফিওনার ঘরে প্রবেশ করে। তার চোখে আলো পড়তে সে ধীরে ধীরে জেগে ওঠে। ঘুমের ঘোর কেটে যেতেই সে স্নিগ্ধ মুখে বিছানা ছাড়ে। ওয়াশরুম থেকে নিজেকে সতেজ করে ফিরে এসে ডাইনিং টেবিলে বসে। সুস্বাদু নাস্তা শেষ করলো। আজ তার পোশাক সাদা শার্ট আর বেশ চিনো প্যান্ট, একদম পরিপাটি ভাবে। গাড়ির দরজা খুলে সে ঢুকে পড়ে ভেতরে। ড্রাইভারের শান্ত হাসিতে জবাব দেয় এক হালকা হাসিতে। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি চলতে থাকে আর ফিওনার চোখে ধরা পড়ে বিশ্ববিদ্যালয়ের চেনা ভবনগুলো। নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে জেগে ওঠা। গাড়ি ভার্সিটির গেটের সামনে থামতেই সে নেমে পড়ে। বাতাসে ভেসে আসে ক্যাম্পাসের পরিচিত গন্ধ, আর তার ভেতরে বাজতে থাকে এক নিরীহ সকালের সুর। সে জানে না তার পেছনের সময় ঠিক কি সাজিয়ে রেখেছে। অন্যদিকে একই সকালের অন্য মুখ মিস্টার চ্যান সিং এর পরীক্ষাগারে পা রাখতেই থমকে যান। চারিপাশের ধ্বংসস্তূপ, ভাঙা মনিটর, ছেঁড়া তার, ভস্মীভূত যন্ত্রপাতি। তার চোখে ভয় জমে ওঠে। তিনি এগিয়ে যান প্রধান কনসোলের দিকে। সেখানে একটি বার্তা স্পষ্টভাবে জ্বলজ্বল করছে, অ্যাথিরিয়ন মুক্তি পাবে আর আপনার প্রতিরোধ ব্যর্থ হবে।
বার্তাটি তার মনের ভেতর কাঁপন তুলে দেয়। ভেনাসের ড্রাগন এখন শুধু একটি কল্পনা নয়, এটি বাস্তব, এবং সেই বাস্তবতা এখন তার দোরগোড়ায়। তিনি বুঝতে পারেন আসন্ন বিপদ তার ল্যাব না, ফিওনার জীবনও এতে জড়িয়ে গেছে। চোখে আতঙ্কের ছাপ নিয়ে চ্যান সিং দ্রুত সিদ্ধান্ত নেন ফিওনাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। একটি নিরাপদ আশ্রয়, এক মুহূর্ত দেরি করা যাবে না। তার মাথায় স্পষ্ট পরিকল্পনা গঠিত হতে শুরু করে। একটি সুরক্ষিত লোকেশন, অভিজাত নিরাপত্তা ব্যবস্থা, গোপনীয়তা রক্ষা, কোনো কিছু বেশি না, যদি তাতে তার নাতনির জীবন রক্ষা পায়। ভার্সিটি ক্লাস শেষ করে বাড়িতে ফিরে আসে ফিওনা। দরজা খুলেই দেখতে পেল প্রথমে মিস্টার চ্যান সিং সোফায় বসে আছেন। তার মুখে চিন্তার রেখা, চোখে উদ্বেগের ছাপ, চেহারাটা মলিন করে গভীর ভাবনায় নিমজ্জিত। ফিওনা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে তার পাশে বসে পড়ল। গ্র্যান্ডপা কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? ফিওনার কণ্ঠে উদ্বেগ। চ্যান সিং ধীরে দৃষ্টি ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর গভীরভাবে তাকিয়ে বললেন, ফিওনা মাই ডিয়ার, তোমার নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের আজই একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমাকে এখান থেকে সরিয়ে নিতে হবে একটা নিরাপদ জায়গায়। চোখে ভয়ের ছায়া ফুটে উঠল। চ্যান কিন্তু কেন? হঠাৎ এমন কি ঘটলো? সিং কণ্ঠে দৃঢ়তা এনে বললেন, সব ব্যাখ্যা এখন নয়, তুমি জানো আমি কখনো অযথা কিছু বলি না। বিশ্বাস রাখো আমার ওপর, এটা তোমার ভালোর জন্যই। ফিওনা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিঃশব্দে মাথা নাড়ালো। ঠিক আছে গ্র্যান্ডপা, আমি প্রস্তুত, কিন্তু কোথায় যাব? চ্যান সিং ধীরে বলে উঠলেন, আজ থেকে তুমি পিকিং ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকবে, সায়ন হলের 5 নম্বর রুমে। সব ব্যবস্থা করে ফেলেছি। এই সময় মিস ঝাং পানি নিয়ে এসে কথাগুলো শুনে থমকে যান। ফিওনার চোখে জল এসে যায়। সে উঠে গিয়ে চ্যান সিং এর সামনে দাঁড়িয়ে কাপা কণ্ঠে বলে, গ্র্যান্ডপা, আমি তোমাকে এই মিস ঝাংকে ছেড়ে কিভাবে থাকবো? চ্যান সিং কাপা চোখে তাকালেন। ফিওনা, আমার হৃদয়টা জানে কতটা কষ্ট পাচ্ছি আমি, কিন্তু তোমার নিরাপত্তা এখন সবার আগে। মিস্টার ঝাং পাশে এসে ফিওনার হাতে ধরে সান্ত্বনা দিয়ে বললেন, ফিওনা মামুনি, তুমি জানো আমরা সব সময় তোমার পাশে আছি। তোমার ভালো থাকা আমাদের সবচেয়ে বড় চাওয়া। ব্যাগপত্র গুছিয়ে নিল। ঘরের দিকে একবার ফিরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেও সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো মিস ঝাং সদর দরজা দাঁড়িয়ে আছেন। চোখে যেন এক শূন্যতা। বাইরে মিস্টার চ্যান সিং গাড়ির ভেতর অপেক্ষা করছেন। ফিওনা লাগেজ নিয়ে মিস ঝাংয়ের দিকে এগিয়ে গেল, তাকে জড়িয়ে ধরে বলল, মিস ঝাং, আমি খুব মিস করব আপনাকে। এমন দিন আসবে কখনো ভাবিনি আমি। মিস ঝাং চোখের জল লুকাতে পারল না, ফিসফিস করে বললেন, আমিও মামুনি, কিন্তু মনে রেখো তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। বাইরে বসে থাকা চ্যান সিং জানালার ফাঁক দিয়ে দৃশ্যটি দেখলেন। চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা। তিনি জানেন এটাই ফিওনার সুরক্ষার একমাত্র পথ। ফিওনা চুপচাপ গাড়িতে উঠে বসলো, আর গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দে যেন একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। গাড়ি চলতে লাগলো। ফিওনা জানালার বাইরে তাকিয়ে রইল। চেনা দৃশ্যগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে, ঠিক যেমন তার পুরনো জীবনের মতোই। চ্যান সিং একবার তার দিকে তাকালেন, তারপর তার মাথায় হাত রাখলেন। ফিওনা কিছু না বলে তার কাঁধে মাথা রাখলো। এই মুহূর্তে তার এটাই একমাত্র আশ্রয়। গাড়ি থামলো পিকিং ইউনিভার্সিটির সামনে। দুজন নেমে পড়লো, যেন নীরবতার মধ্যে এক অদ্ভুত অনুভূতি। চ্যান সিং একাই প্রফেসরের রুমে প্রবেশ করলেন। ফিওনা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো, বুক ধকধক করছে এক অজানা আশঙ্কায়। কিছুক্ষণ পর চ্যান সিং বেরিয়ে এলেন, সাথে প্রফেসর। ফিওনা, প্রফেসর বললেন, তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে 5 নম্বর রুম, শাপওয়ান ডরমিটারি। আজ থেকেই তুমি সেখানে থাকবে। ফিওনা একটু বিস্মিত হয়। ডরমিটরি আধুনিক, বিশালবহুল, কিন্তু সেই আনন্দ মিশে ছিল অদ্ভুত বিষণ্ণতায়। চ্যান সিং শেষবারের মতো প্রফেসরের দিকে তাকিয়ে বললেন, ও আমার একমাত্র নাতনি, দয়া করে ওর জন্য কোনো অসুবিধা না হয় আপনি দেখবেন। প্রফেসর মাথা নাড়লেন। নিশ্চয়ই, আপনি নির্ভর থাকুন মিস্টার চেন সিং। ফিওনা ধীরে ধীরে পা বাড়ালো শাও ইউয়ান ডরমিটরির দিকে। তার হৃদয় ছিল স্মৃতির ভার, সামনে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল এক সাহসী মেয়ে
যে তার নতুন অধ্যায় দরজায় পা রাখতে চলেছে। শাও ইউয়ান ডরমিটরি 5 নাম্বার রুমটি সাদামাটা হলেও বেশ আরামদায়ক। হালকা রঙের দেয়াল, আধুনিক আসবাবপত্র আর পরিপাটি সাজসজ্জা, এক ধরনের শান্তিময় পরিবেশ তৈরি হয়েছে। দুটি একক বিছানা, প্রতিটির পাশে রাখা আছে ছোট টেবিল আর জানালা দিয়ে আসে প্রাকৃতিক আলো। বাইরে দেখা যায় গাছগাছালি আর সবুজ মাঠ। এক পাশে একটি স্টাডি ডেস্ক, বুকশেলফ আর আলমারি, যা একজন ছাত্রীর সব প্রয়োজন পূরণে যথেষ্ট। নরম পর্দা, ছোট কার্পেট আর কোণে রাখা কয়েকটি গাছ রুমটিকে আরও জীবন্ত করে তুলেছে। ফিওনা ধীরে ধীরে রুমে প্রবেশ করলো, হাতে ছোট লাগেজ। দরজা পেরিয়ে চোখ গেল পাশের বিছানা, যেখানে তার ক্লাসমেট লিয়া ব্যস্ত ছিল একটা ব্যাগ গোছাতে। তাকে দেখে ফিওনার মুখে স্বস্তির এক মৃদু হাসি ফুটে উঠল। তুমি এখানে? ভাবতেই পারিনি তোমায় পাবো এখানে। ফিওনা বলল। লিয়া মাথা ঘুরিয়ে হাসলো। হ্যাঁ, আমি এখানেই থাকি। এসো, তোমার জিনিসপত্র কোথায় রাখবে দেখিয়ে দিই। দুজনেই স্বাভাবিকভাবে কথা চালিয়ে গেল। নতুন রুম, নতুন শুরু, কিন্তু ফিওনার মনে যেন কিছু একটা জমে আছে। রাত গভীর, অজানা এক পাহাড়ের গুহার মধ্যে ল্যাবের সামনে বসে আছে এক আগন্তুক। তার সামনে খোলা কম্পিউটার স্ক্রিনে চলমান একটি ভিডিও কল। স্ক্রিনে দেখা যাচ্ছে ভেনাসের এক গোপন ল্যাব। সে কণ্ঠে ভঙ্গুর ক্লান্তি নিয়ে বলল, ড্রাগনেস, আমি ব্যর্থ হয়ে ফিরেছি। এথিরনকে বের করতে পারিনি। ওর অবস্থা গুরুতর, আর কিছুদিন থাকলে সব শক্তি হারিয়ে ফেলবে। স্ক্রিনে ড্রাগনিসের চোখে চিন্তা আর দুশ্চিন্তার ছাপ। কিন্তু তুমি তো ভেনাসের ড্রাগন প্রিন্স, তুমি ব্যর্থ হবে কেন? সিকিউরিটি অনেক শক্তিশালী ছিল। আমি সেরাফিক ডিটারেন্ট নামের এক রাসায়নিক দেখেছি, সেটা আমার পক্ষেও বিষাক্ত। হেথেরিয়নের চারপাশে এখনো অনেক বিপদ, আমাদের কৌশল পাল্টাতে হবে। তাহলে ফিরে এসো, সময় কম। ওকে বাঁচাতে হলে আমাদের আর দেরি করা চলবে না। কেটে যাওয়ার পর আগন্তুক কিছু মুহূর্ত নীরব রইল। তারপর কিবোর্ডে দ্রুত কিছু টাইপ করতে লাগলো। স্ক্রিনে এক একে ভেসে উঠল কয়েকটি ছবি। প্রথমটি মিস্টার চ্যান সিং, দ্বিতীয়টি ওয়াং লি, আর তৃতীয় ছবিটিতে একটি তরুণী। ছবিটি দেখে আগন্তুক কাঁধ সোজা করলো, চোখ একটু সুকুঞ্চিত হলো। এই মেয়েটিকে? ছবিটিতে ক্লিক করতে ভেসে উঠল তার নাম, এলিসন ফিওনা। বিস্তারিত তথ্য দেখে আগন্তুক এক গভীর স্বরে বলল, মিস্টার চেন সিং এর একমাত্র নাতনি, পিকিং ইউনিভার্সিটিতে পড়ে। এই মেয়েটির কোনো না কোনো যোগসূত্র আছে সিক্রেট প্রকল্পের সঙ্গে। তার চোখ চকচক করে উঠল, মৃদু গলায় বলল, তাকে দিয়েই খুলতে হবে সিক্রেট দরজার রুম। এথিরনকে বের করতে হলে আমাকে এই মেয়েটার প্রয়োজন। সে দ্রুত লোকেশন ট্র্যাকিং সিস্টেমে ফিওনার অবস্থান শনাক্ত করল। ডরমিটরি, পিকিং ইউনিভার্সিটি। তার ছোটে উঠে এলো আত্মবিশ্বাসী হাসে। মিস্টার শ্যান সিং, এবার তোমার আদরের নাতনি খুলবে তোমার গোপন রুমের তালা। যদি আমি সফল না হই, তবে আমি ড্রাগন প্রিন্স জাসপার অরিজিন নই। তার এই কথাগুলো গুহার দেয়ালের প্রতিধ্বনি তুলল। দূরের বাতাসে হঠাৎ এক গর্জন উঠল, যেন প্রকৃতি নিজেই তার পরিকল্পনায় সাড়া দিচ্ছে। অন্যদিকে ফিওনা জানলার পাশে বসেছিল। বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে, কিন্তু হঠাৎ যেন একটা অদ্ভুত দমকা হাওয়া এসে তার মুখে আঘাত করলো। ঠান্ডা হাড় কাঁপানো, তার শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মনে বলছিল কিছু একটা আসছে, অজানা, অশুভ। রাত অনেক হয়েছে। লিয়া ঘুমিয়ে পড়লেও ফিওনার চোখে ঘুম নেই। সে উঠে জানলার পাশে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে রইল। চারপাশে তারাগুলো ছড়ানো ছিল, কিন্তু সে খুঁজছে ভেনাস। ছোটবেলা থেকে যেটা তার প্রিয় নক্ষত্র। আজকের রাতটা যেন অন্যরকম। এই সময় জাসপার তার স্মার্ট ঘড়িতে একটি অ্যাপ্লিকেশন সেট করলো। সেই অ্যাপ ফিওনার ছবির সাথে যুক্ত। যখনই ফিওনা তার দৃষ্টি সীমায় আসবে, ঘড়ি সংকেত দেবে। এই প্রযুক্তির মাধ্যমে সে নিশ্চিত থাকতে পারবে ফিওনা কখন কোথায় আছে, আর সেই অনুযায়ী সে তার পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। একটা শিকারীর মতো সে ধীরে ধীরে জাল বিছাতে শুরু করলো।